ঘড়িতে সময় রাত 2:53। শহরটা নিউ ইয়র্ক। চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান, আর সেই নিস্তব্ধতাকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা। রাস্তাঘাটে মানুষজনেরও তেমন দেখা নেই, অবশ্য না থাকারই কথা, কারণ এত রাতে সবচেয়ে জনবহুল রাস্তাতেও মানুষের চিহ্ন খুঁজে পাওয়া বিরল। কিন্তু এত রাতেও হাইওয়ে দিয়ে একটা সাদা রঙের ব্যাগস্টার গাড়ি ছুটে চলেছে প্রবল গতিতে, আর সেই গাড়িটার পিছনে আছে আরও 6 থেকে 7টা কালো রঙের জিপ গাড়ি, যেগুলো ওই গাড়িটার পিছু নিচ্ছে সমান তালে। চারিদিক অন্ধকারে চেয়ে থাকলেও ল্যাম্পপোস্টের আলোতে রাস্তাঘাট বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। গাড়িগুলো চলতে চলতে ব্রুকলিন ব্রিজের উপরে এসে পড়েছে। বলাই বাহুল্য, নিউ ইয়র্কের সবচেয়ে বড় কয়েকটা ব্রিজের মধ্যে এই ব্রুকলিন ব্রিজটাও নিজের নাম লিখিয়ে নিয়েছে। ব্রুকলিন ব্রিজটা পেরুলেই দুই পাশে ঘন জঙ্গল, আর তার মাঝ দিয়ে চলে গেছে একটা সরু রাস্তা। তবে ব্রিজটা অতিক্রমের পরে আর কোনো ল্যাম্পপোস্টের চিহ্ন মাত্র নেই রাস্তায়, যার কারণে আবার সেই খুঁটখুঁটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা ঘিরে ধরেছে রাস্তাটাকে। ব্রিজটা পেরোনোর পরে কালো গাড়িটার স্পিড যেন আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে গাড়িটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল, যেটা পিছনে থাকা গাড়িগুলোর দৃষ্টি এড়ায়নি। তাই ওই গাড়িগুলো একে একে প্রবেশ করছে জঙ্গলের ভিতরে। তবে কিছুটা পথ অতিক্রম করার পরে গাড়িগুলো থেমে গেল, কারণ এতক্ষণ ধরে ওরা যে গাড়িটার পিছু নিয়েছে সেই গাড়িটাই একটা গাছের সাথে ধাক্কা খাওয়া অবস্থায় পড়ে আছে, আর গাড়িটাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কালো রঙের গাড়িগুলোর মধ্যে প্রথম গাড়িটা থেকে এক এক করে 5 জন ছেলে নিচে নামলো। ছেলেগুলোর মাঝে একটা ছেলে হাসতে হাসতে বাকিদের দিকে তাকায় এবং বলে, শালা এভাবে মরে গেল কেন? আমরা কি দোষ করেছিলাম? আমাদের হাতে মরলে কি আমরা মাইন্ড করতাম নাকি? তা যা বলেছিস, আমাদের হাতে মরলে আমরা একটু যত্ন সহকারে মারতাম। প্রথম ছেলেটার কথার প্রতি উত্তরে অন্য আরেকটি ছেলে বলল। ওদের কথার মাঝে বাদ সেচে অন্য আরেকজন বলল, ও যে অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটা আমি জানি, তুই জানিস, কিন্তু ভাই তো আর জানে না। তাই ভাইকে বলবো আমরাই ওকে মেরে ফেলেছি, তাহলে ভাইয়ের সামনে নামও কামাতে পারবো, আর সাথে মজা মস্তি করার জন্য টাকা তো আছেই। ছেলেটার কথা শুনে ওখানে উপস্থিত সবার মুখে একটা হাসি ফুটে উঠল এবং সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এখন চল যাওয়া যাক, এখানে থেকে আর কোনো লাভ নেই। অন্য আরেকজন বলল। অতপর ওরা আবার গাড়িতে উঠে গেল এবং গাড়ি ঘুরিয়ে যাত্রা শুরু করলো শহরের দিকে। অন্যদিকে এতক্ষণ ওদের কথা শুনে কারো মুখে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠল, আর এই হাসিটাই হয়তো ধীরে ধীরে কেড়ে নিবে ওদের সকলের প্রাণ নামক পাখিটাকে। এখন শুধু সময়ের অপেক্ষা। প্রায় 2 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে ওই ছেলেগুলোর গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে। বাড়ি বললে ভুল হবে, অবশ্য রাজপ্রাসাদ বললেও এর যথার্থতা বোঝানো যাবে না। ছেলেগুলো গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। ওরা ভেতরে গিয়ে দেখে ড্রয়িং রুমের সোফায় একটা লোক গান হাতে নিয়ে পায়ের উপরে পা তুলে বসে আছে। ছেলেগুলো গিয়ে লোকটার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। লোকটা বসা থেকে উঠে ওদের দিকে কিছুটা এগিয়ে এলো এবং বলল, কি বলেছিলাম মনে আছে? আজকে যদি কোনো ভুল করিস তাহলে আর কোনোদিন ভুল করার সুযোগটা আমি দিব না। লোকটার কথার প্রতি উত্তরে একটা ছেলে মাথা নিচু করা অবস্থাতেই বলল, ভাই, আমরা ওকে মেরে ফেলেছি, আর আসার সময় ওকে ওর গাড়িতে জ্বালিয়ে দিয়ে এসেছি। জোকার কিং নামক কাঁটাটা আর কোনো দিন তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। ছেলেটার কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা 2 কদম পিছিয়ে গিয়ে আবার সোফায় বসে পড়ল। লোকটার মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠেছে। লোকটার সেই পৈশাচিক হাসির শব্দ যেন পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছে। লোকটা নিজের মুখের হাসি বজায় রেখে ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়, আজকে তোরা যা চাইবি তাই পাবি। বল, কি চাই তোদের? ছেলেগুলো মাথা নিচু করে লোকটার সামনের সোফায় বসে পড়ল। ওদের কোনো জবাব না পেয়ে লোকটা আবার বলল, কি রে, কি হলো? কিছু বলছিস না কেন? আসলে ভাই, আজকে রাতে যদি... ছেলেগুলোর মাঝে একজন বলে উঠল, বুঝেছি, আর বলার দরকার নেই।
ঠিক রাত 12টায় নেটিভ নাইট ক্লাবে চলে যাস, তোরা তোদের জিনিস পেয়ে যাবি। ধন্যবাদ ভাই। এখন তোরা যেতে পারিস। আচ্ছা ভাই। ছেলেগুলো বসা থেকে দাঁড়িয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো বাসার বাহিরে। ছেলেগুলো বেরিয়ে যাবার সাথে সাথে লোকটার মুখে সেই পৈশাচিক হাসির রেখাটা আবার ফুটে উঠল। লোকটা নিজের হাতে থাকা গানটার দিকে তাকিয়ে থেকে বলল, মনে আছে তুই আমাকে বলেছিলি জোকার কিংকে মারা নাকি দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না? আজ দেখ, সেই দুঃস্বপ্নকে বাস্তবে রূপদান করে দিল এই ডেভিল কিং। উপস, সরি, তোর কাছে তো আমি নীল, তবে তোর জন্য আমার দোয়া রইল, পরপরে অনেক ভালো থাকিস। আজ থেকে এই নিউ ইয়র্কে শুধু আমার রাজত্ব চলবে, এই নীলের রাজত্ব চলবে, আর কেউ আমার পথে বাধা হয়ে দাঁড়াবে না, কেউ না। নীল ওর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6:14 বাজে। সারা রাত না ঘুমানোর কারণে রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে নীলের চোখে। তাই ও বসা থেকে দাঁড়িয়ে নিচের রুমের দিকে পা বাড়ালো। চোখে ঘুম থাকার কারণে রুমে এসে বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমের দেশে পা বাড়ালো নীল। তবে ওর চোখে শান্তির ঘুম বিরাজ করলেও অন্য একজনের চোখে এখন ঠিকই প্রতিশোধের আগুন জ্বলছে, যে আগুন হয়তো ধীরে ধীরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে ওদের সকলের জীবন। নীল মিটমিট করে চোখ খুলে শোয়া থেকে উঠে বসল। বালিশের নিচ থেকে নিজের ফোনটা বের করে দেখে ঘড়িতে সময় 2:54। তবে সময় দেখার সাথে সাথে আরও একটা বিষয় নজরে পড়ল নীলের, আর সেটা হলো একই নাম্বার থেকে 23টা মিসড কলের নোটিফিকেশন। বেশ কিছুটা অবাক হয়েছে নীল, কারণ ওর গ্যাংয়ের কেউ ওকে একবারের বেশি কখনো কল করে না, আর যদি খুব বেশি জরুরি হয় তখন একবারের জায়গায় 2বার দেয়। এটা নীল নিজেই ওদেরকে বলে দিয়েছে এবং এটা সবাই শুরু থেকেই মেনে এসেছে। কিন্তু নীলের প্রশ্ন হলো, কি এমন কাজ যার জন্য 23 বার কল দেওয়া লাগবে? নম্বরটা অবশ্য নীলের ফোনে সেভ করাই আছে। রাতে যে ছেলেগুলো এসেছিল নীলের সাথে দেখা করতে, তাদের মধ্যেই একজনের নাম্বার এটা। সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে নীল ওই নাম্বারটাতে একটা কল করলো। সেই তখন থেকে রিং হয়ে চলেছে, কিন্তু অপর প্রান্ত থেকে কলটা কেউ রিসিভ করছে না। নীলের মনে কিছুটা হলেও দুশ্চিন্তা দানা বাঁধতে শুরু করে দিয়েছে। তাই ও ওই ছেলেটার সাথে থাকা অন্য একটি ছেলের নাম্বারে কল দিল, কিন্তু এই ছেলেটার নম্বরও বন্ধ। ওদের 5 জনের একটা গ্যাংয়ের মতো, যাদের সবাইকে নীল খুব ভালো করেই চেনে। নীলের জন্য ওরা কাজ করে আসছে গত 4 বছর ধরে। হামজা, হিমেল, সাব্বির, নাজবুল আর সাহিল, ওদের 5 জনের সম্পর্ক এতটাই গভীর যে একজনকে ছাড়া অন্যজন অসম্পূর্ণ। নীলকে হামজা কল দিয়েছিল 23 বার, আর নীল একটু আগে যাকে কল দিল সে ছিল সাহিল। নীল বাকি 3 জনকেও একে একে কল করতে থাকে, কিন্তু হিমেল আর সাব্বিরের নাম্বারও বন্ধ বলছে। নীলের দুশ্চিন্তা যেন ক্রমশ বেড়েই চলেছে। নীল কাঁপা কাঁপা হাতে নাজমুলের নাম্বারে কল দিল। এবার আর নম্বরটা বন্ধ বলল না। কিছুক্ষণ রিং হবার পরে অপর প্রান্ত থেকে নাজমুল কলটা রিসিভ করলো এবং ঘুম চড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ ভাই বলো। নাজমুলের গলার আওয়াজ শুনে নীল একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। ও বিচলিত কণ্ঠে নাজমুলকে প্রশ্ন করলো, কোথায় তুই? আমি তো বাসায় ভাই, ঘুমাচ্ছিলাম। কেন? হামজা কোথায়? আমরা তো মনে হয় ওর রুমে আছে, ঘুমাচ্ছে হয়তো। না, ও ঘুমাচ্ছে না। নীলের কথাই নাজমুল কিছুটা অবাক হয়ে বলল, মানে? হামজা আমার নাম্বারে 23 বার কল করেছে। তুই তাড়াতাড়ি গিয়ে দেখ হামজা ওর রুমে আছে নাকি। আমি হিমেল, সাহিল আর সাব্বিরকেও কল দিয়েছিলাম, কিন্তু ওদের নাম্বার বন্ধ বলছে। নাজমুল নীলকে বিস্ময়ের সাথে প্রশ্ন করলো, 23 বার? আমার ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। আমি ফোনটা বের করে যখন সময় দেখতেছিলাম, তখন ওর মিসড কলের নোটিফিকেশন আমার চোখে পড়ে, আর তারপর ওর নাম্বারে কল দিলাম, কিন্তু রিং হয়, রিসিভ করে না। কিন্তু ভাই আমরা তো খুব বেশি প্রয়োজন ছাড়া তোমাকে একেবারে বেশি কল করি না, তাহলে হঠাৎ 23 বার? এসব বিষয় নিয়ে পরে ভাবা যাবে। তুই আগে ওর রুমে গিয়ে দেখ ওর কি অবস্থা, কোনো সমস্যা হলো নাকি আবার। আচ্ছা ভাই, আমি তোমাকে দেখে জানাচ্ছি। ওকে। নাজমুল কলটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে ও রুমের বাহিরে চলে এলো। ওদের 5 জনের রুম পাশাপাশি। হামজার রুমটা সবার শেষ প্রান্তে। হামজার রুমে যেতে হলে বাকি 3 জনের রুমের সামনে দিয়েই যেতে হয়।
নাজমুল হামচার রুমে যাওয়ার সময় বাকি তিনজনকেও ডেকে নিল। ওরা চারজন হামচার রুমের সামনে গিয়ে দেখে হামচার রুমের দরজা খোলা। তাই আর বিলম্ব না করে ওরা ভিতরে ঢুকে পড়ল। কিন্তু ভিতরে ঢুকে ওরা দেখে হামচা রুমে নেই। তবে রুমের সব জিনিসপত্রগুলো অগোছালো, আবার কিছু কিছু জিনিস নিচে পড়ে আছে। নাজমুল রুমের জিনিসগুলো হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ ওর ফোনটা হালকা কেঁপে উঠল। ও ফোনটা অন করে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। ও মেসেজটা ওপেন করে পড়তে আরম্ভ করলো। মেসেজটা পড়ার সাথে সাথে নাজমুল দৌড়ে হামচার রুম থেকে বেরিয়ে গেল। ওর কাছে কিছুটা অবাক হয়ে হিমেল, সাহিল আর সাব্বিরও ওর পিছু পিছু দৌড়তে থাকে এবং পিছন থেকে ওকে থামতে বলে। কিন্তু ওদের কারো কোনো কথাই যেন নাজমুলের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। নাজমুল ওদের বাসার গার্ডেনে এসে থেমে গেল। ওদের গার্ডেনে একটা টি টেবিল রাখা আছে, যেখানে বসে ওরা পাঁচজন প্রতিদিন আড্ডা দেয় আর কফি খায়। নাজমুল গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে চলেছে। কিছুটা পথ হাঁটার পরে নাজমুলের চোখে পড়ল সেই টি টেবিলটা, আর টি টেবিলের পাশেই পড়ে আছে একজনের লাশ। নাজমুল দৌড়ে চলে গেল সেখানে। হ্যাঁ, লাশটা হামচার। নাজমুল যখন হামচার লাশের পাশে হাঁটু গেড়ে বসতে যাবে, ঠিক তখনই ওর চোখ আটকে গেল লাশের পাশে থাকা একটা মাস্কের উপরে। নাজমুল দোকদম পিছিয়ে গেল হামচার লাশটা থেকে। এতক্ষণে সাহিল, হিমেল আর সাব্বিরও সেখানে পৌঁছে গেছে। দৌড়ে আসার কারণে ওরা তিনজনই বেশ হাঁপিয়ে উঠেছে। নাজমুলের কাছে এসে সাব্বির হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করলো, কিরে কি হলো, এভাবে দৌড়ালি কেন? নাজমুল কোনো কথা না বলে সেই একইভাবে ঠাই দাঁড়িয়ে আছে। ঘটনার আকস্মিকতায় যেন ও বাকরুদ্ধ হয়ে গেছে। চাইলেও কথা বের করতে পারছে না ও নিজের গলা থেকে। সাহিল নাজমুলকে মৃদু ধাক্কা দিয়ে আবার প্রশ্ন করলো, কি রে, কি হলো, কথা বলছিস না কেন? আর তখন ফোনে কি দেখলি, যেভাবে দৌড়ে চলে এলি এখানে? নাজমুল কোনো কথা না বলে হাত দিয়ে হামচার লাশের দিকে ইশারা করলো। ওরা তিনজন নাজমুলকে জেরা করার কাজে এতক্ষণ এতটাই ব্যস্ত ছিল যে আশেপাশে কি চলছে তার কোনো খেয়ালই ওদের ছিল না। কিন্তু হামচার লাশ দেখে ওরা যতটা না অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে হামচার লাশের পাশের মাস্কটিকে দেখে। এমনটা কখনো হতে পারে তা হয়তো ওরা কল্পনাও করতে পারেনি। কি ঘটতে চলেছে ওদের জীবনে? খুব ভালো কিছু, নাকি খুব খারাপ কিছু, নাকি মৃত্যু এসে ওদের কেউ আলিঙ্গন করে নিবে সেভাবেই, ঠিক যেভাবে হামচাকে করেছে? সাহিল গুটি গুটি পায়ে এগিয়ে গেল হামচার লাশের দিকে। ও হামচার লাশের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং লাশের পাশে রাখা মাস্কটিকে নিজের হাতে তুলে নিল। মাস্কটিকে হাতে নিয়ে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছে ও। এটি একটি জোকারের মাস্ক, তবে মাস্কটির একপাশে কিছুটা রক্তের দাগ লেগে রয়েছে। সাহিল ধীরে ধীরে পা বাড়ালো ভাবনার জগতে। নানা ধরনের চিন্তা এসে উদয় হচ্ছে ওর মাথায়। জোকার কিং তো আমাদের চোখের সামনে ওর গাড়ি সমেত আগুনে পুড়ে মারা গেল। তাহলে হামজার লাশের পাশে জোকারের মাস্ক এলো কোথা থেকে? এই শহরে জোকার কিং ছাড়া তো আর এমন কেউ ছিল না যে কাউকে মারার পর লাশের পাশে নিজের চিহ্ন রেখে যেত। এই কাজটা করতে একমাত্র জোকার কিং। তাহলে কি ও বেঁচে আছে? না, এটা কিছুতেই সম্ভব না। গাড়িটাতে যেভাবে আগুন জ্বলছিল তাতে ওর বাঁচার কোনো চান্সই নেই। তাহলে কি কেউ জোকার কিংয়ের নাম আর ওর মারার টেকনিক ব্যবহার করে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলেছে? নাকি পিছনের কোনো কাজের জন্য আমাদের উপর থেকে প্রতিশোধ নিচ্ছে? জোকার কিংয়ের চরিত্রের ফায়দা উঠিয়ে যাতে আমরা এটাকে কোনো ভূত প্রেতের কাহিনী ভেবে ভুল করি। কিন্তু বর্তমানে 2020 সালে দাঁড়িয়ে এইসব কথা বিশ্বাস করা আর খাবারের ছবি দেখে নিজের ক্ষুধা নিবারণ করা দুটোই ভিত্তিহীন। সাহিলের ধ্যান ভাঙলো কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে। ও পিছনে তাকিয়ে দেখে সাব্বির দাঁড়িয়ে আছে। সাহিল বসা থেকে উঠে দাঁড়ালে নাজমুল আর হিমেলও ওর সামনে এসে দাঁড়ালো। হিমেল সাহিলের হাত থেকে জোকারের মাস্কটা নিতে নিতে বলে, হারামজাদার লাশের পাশে জোকার কিং এর মাস্ক কোথা থেকে এলো? হিমেলের প্রশ্নের প্রতি উত্তরে সাহিল বলে, জানি না কিভাবে এলো। সাহিলের কথা শেষ হবার সাথে সাথে নাজমুল বলে উঠল, কাউকে মারার পরে এভাবে লাশের পাশে নিজের চিহ্ন তো একমাত্র জোকার কিং রেখে যেত, তাই না?
নাজমুলের কথায় বাকি তিনজন হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তাহলে কি জোকার কিং বেঁচে আছে? কিন্তু সেদিন যেভাবে গাড়িতে আগুন জ্বালিয়েছিল, তাতে কোনো সাধারণ মানুষের পক্ষে সেখান থেকে বেঁচে ফেরা তো কোনোভাবেই সম্ভব না। তাহলে কে করলো এই কাজটা? সাহিল বাকি তিনজনের থেকে দুকদম সামনে এগিয়ে গিয়ে নরম স্বরে বলল, জানি না কে বা কারা করেছে এই কাজ, তবে এতটুকু জানি যে আমরা এমন কোন একটা চক্রে জড়িয়ে গেছি যেটা থেকে এত সহজে বের হতে পারবো না। সাহিলের কথা শেষ হবার সাথে সাথে নাজমুলের ফোনটা বেজে উঠল। নাজমুল ফোনটাকে পকেট থেকে বের করে দেখে নীল কল করেছে। ও কলটা রিসিভ করে ফোনটাকে নিচের কানে ধরল। হ্যাঁ ভাই বলো। কি হলো? তুই আমাকে কিছু জানালে না কেন? আর হামজা কোথায়? আসলে ভাই, ওর এক চাচা থাকে বাংলাদেশে, আর সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে হামজার কিছু টাকার দরকার ছিল, তাই ও তোমাকে এতবার ফোন দিয়েছিল। আচ্ছা, আমি ঘুমিয়েছিলাম তাই ওর কল রিসিভ করতে পারিনি। এখন কল দিতে বলো ওকে, যত টাকা লাগে আমি পাঠিয়ে দিচ্ছি। ভাই টাকার ব্যবস্থা হয়ে গেছে, সমস্যা নেই। ও, কিন্তু কে দিল? হামজা তোমাকে ফোনে না পেয়ে সাহিলের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নিয়েছে। হামজা কি নিউ ইয়র্কে আছে এখনো? না ভাই, ও সকালেই চলে গেছে। গতকাল রাতে তো কারোরই ঠিকমতো ঘুম হয়নি, তাই আমাদেরকে আর ঘুম থেকে ডাকিও না। একটা চিঠি লিখে রেখে গেছে, বলেছে বাংলাদেশে ল্যান্ড করে কল দিবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি তাহলে। আচ্ছা ভাই। নাজমুল কলটা কেটে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। হিমেল ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। পুরো বিষয়টা এখনো ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারেনি ও। নাজমুলের দিকে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে হিমেল বলল, তুই ভাইকে মিথ্যা কথা কেন বললি? নাজমুল হিমেলের কাঁধে হাত রেখে বলল, তোর বেঁচে থাকার ইচ্ছা আছে নাকি নিজের অকাল মৃত্যু চাস? নিজের মৃত্যু কে চায়? হ্যাঁ, এই যে তুই চাস। আমি আবার কখন নিজের মৃত্যু চাইলাম? কেন? একটু আগেই তো চাইলি। মানে তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। ভাই যদি জানতে পারে যে হামজা মারা গেছে আর ওর লাশের পাশে জোকারের মাস্ক পরে আছে, তাহলে আজকেই আমাদের এই পৃথিবীতে শেষ দিন। শেষ দিন কেন হতে যাবে? তুই এই বুদ্ধি নিয়ে গ্যাংস্টার হতে এসেছিস ভাই। মানে নিউ ইয়র্কে একমাত্র জোকার কিংই ছিল যে কাউকে মারার পরে নিজের মাস্কটা লাশের পাশে রেখে যেত। আর হামজার লাশের পাশেও জোকারের মাস্ক পেয়েছি আমরা, যা দিয়ে বোঝা যায় যে জোকার কিং এখনও বেঁচে আছে। গতকাল রাতে ভাইকে আমরা বলে এসেছি যে জোকার কিংকে আমরা মেরে ফেলেছি। তো ভাই যদি এখন এই ঘটনা জানতে পারে, তাহলে আমাদের বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু জোগাড় কিন্তু গতকাল রাতেই আমাদের চোখের সামনে গাড়িতে সহ পুড়ে মারা গেছে, তাহলে ও এখানে কি করে আসতে পারে? নাজমুল হিমেলের কাঁধ থেকে হাতটা নামিয়ে কিছুটা সামনে এগিয়ে গিয়ে বলল, সেটা তো আমিও ভাবছি, মরে যাওয়া মানুষ কিভাবে এসে অন্য আরেকজনকে মারতে পারে। নাজমুলের কথার জবাবে সাব্বির কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা, এটা কোনো ভূত বা পেতনির আত্মার কাজ নয় তো? সাব্বিরের কথা শুনে নাজমুল ওর দিকে ঘুরে তাকালো এবং কিছুটা বিরক্তি নিয়ে বলল, 2020 সালে এসে এইসব ব্লেম কথাবার্তা বলিস না তো, শুনতে অকওয়ার্ড লাগে। নাজমুলের কথার প্রতি উত্তরে সাহিল বলল, আমার কি মনে হয় জানিস, এমন কেউ আছে যে হয়তো জানে যে জোকার কিংয়ের মৃত্যুর সাথে আমরা জড়িত, আর সেই নিউজটার ফায়দা নিয়ে ও আমাদের সাথে এইসব করছে। হতে পারে, কিন্তু কে আমাদের সাথে এমন করতে পারে বল? তোর মনে আছে কয়েকদিন আগে শিয়াম আমাদেরকে থ্রেট দিয়েছিল যে ও আমাদেরকে সবাইকে মেরে মেরে ফেলবে এক এক করে? তো কোন সিয়াম? আরে মাফিয়া কিং গ্যাংয়ের। ও মনে পড়েছে। আমার মনে হয় হামজাকে শিয়ামই খুন করেছে। খুন করার পরে হামজার লাশের পাশে জোগাড়ের মাস্ক রেখে গেছে যাতে আমরা বিভ্রান্ত হই। হতে পারে। হতে পারে না, এটাই হয়েছে। তাহলে এখন কি করবি? এখন তো শিয়ামকে পরপারে পাঠাবো। সাহিলের কথায় নাজমুলের মুখে একটা হাসি ফুটে উঠল। ও হাসতে হাসতে বলল, তাহলে চল বেরিয়ে পড়ি। শুভ, কাজে দেরি করা ঠিক হবে না। তা না হয় গেলাম, কিন্তু হামজার লাশের কি করবি? আগে সিয়ামকে মারবো, তারপর হামজার দাফন করব। ওকে, আমি খবর নিচ্ছি। সিয়াম এখন কোথায় আছে? নে।
সাহিল পকেট থেকে নিজের ফোনটা বের করে কাকে যেন একটা মেসেজ পাঠালো এবং মেসেজ পাঠানোর সাথে সাথে ওই নাম্বারে কল করলো। কিছুক্ষণ রিং হওয়ার পরে অপর প্রান্ত থেকে কেউ একজন কলটা রিসিভ করলো। হ্যাঁ ভাই বলো। তোকে একজনের নাম এবং ছবি পাঠিয়ে দিয়েছি, দেখ ও এখন কোথায় আছে, কি করছে, সব ডিটেলস আমার চাই, উইথ ইন মাই 5 মিনিটস। ওকে ভাই, আমি 5 মিনিটের মধ্যে তোমার ফোনে সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। ওকে। সাহিল কলটা কেটে দিল এবং সামনে থাকা টি টেবিলে ওরা 4 জন বসে পড়ল। 5 মিনিট পরে সাহিলের ফোনটা হালকা কেঁপে উঠল। ও ফোনটা অন করে দেখে ওই নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সাহিল মেসেজটা ওপেন করে পড়তে আরম্ভ করলো। মেসেজটা পড়া শেষ হলে ওর মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে আর ও বসা থেকে উঠে দাঁড়ায়। সাহিলের হাবভাব দেখে হিমেল বলল, কিরে কি হলো? উঠে কেন এলি এভাবে, আর হাসিসি বা কেন? সাহিল ফোনটা নিচের পকেটে রেখে হিমেলের দিকে তাকিয়ে বলল, সিয়ামের ঠিকানা পেয়ে গেছি, চল শুভ কাজটা করে আসি। কোথায় আছে ও? মিড পয়েন্টের একটা কফি শপে বসে কফি খাচ্ছি। ওকে চল, আমি গায়ের বাকিদের জানিয়ে দিচ্ছি। আরে ধুর, মশা মারিতে কি এখন কামান ব্যবহার করবি নাকি? ওর জন্য আমরা 4 জন যথেষ্ট। ওকে চল তাহলে। অতঃপর ওরা 4 জন বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। গন্তব্য মিড পয়েন্টের ওই কফি শপ যেখানে শিয়াম বসে আছে। জায়গাটা ওদের বাসা থেকে বেশি দূরে না হওয়ার কারণে মাত্র 20 মিনিটে ওরা ওদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেল। ওরা গাড়ি থেকে নেমে কফি শপের ভেতরে চলে গেল। দুপুরের সময় হওয়ার কারণে কফি শপে মানুষের তেমন আনাগোনা নেই। হাতে গোনা 2 থেকে 3টে টেবিলে কয়েকজন মানুষ বসে আছে। হিমেল কোমর থেকে নিজের গানটা বের করে সেখানে উপস্থিত সবাইকে হাত দিয়ে ইশারা করে বেরিয়ে যেতে বলল। হিমেলের ইশারা পেয়ে সবাই সেখান থেকে বেরিয়ে গেল। শিয়াম নিজের কানে হেডফোন গুঁজে গেম খেলছে কোনার একটা টেবিলে বসে। গেমের মাঝেও এতটাই ডুবে গেছে যে পারিপার্শ্বিক অবস্থার কোনো খেয়াল ওর নেই। হঠাৎ শিয়ামের চোখ আটকে গেল টেবিলের মাঝে রাখা গানটার উপরে। মোবাইল থেকে নিজের চোখটা সরিয়ে সামনে তাকিয়ে দেখে নাজমুল, হিমেল, সাহিল আর সাব্বির বসে আছে। শিয়াম ফোনটা টেবিলের উপরে রেখে ওদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কিরে তোরা হঠাৎ কি মনে করে? শিয়ামের কথার প্রতি উত্তরে নাজমুল বলল, তোকে একটু উপহার দিতে এলাম। আচ্ছা তাই নাকি? তা কি উপহার জানতে পারি? কেন, টেবিলের উপরে রাখা আছে, দেখতে পাচ্ছিস না? টেবিলের উপর তো গান রাখা। এটাই তো তোর উপহার। মানে? শিয়ামের কথা শেষ হওয়ার সাথে সাথে নাজমুল টেবিল থেকে গানটা উঠিয়ে শিয়ামের কপালের ঠিক মাঝ বরাবর একটা গুলি করলে ওর নিথর দেহটা ধীরে ধীরে টেবিলের উপর লুটিয়ে পড়ল। নাজমুল বসা থেকে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, বোকা ছেলে, উপহার দেবো সেটারও মানে বুঝতে চায়। চল যাওয়া যাক। নাজমুলের কথায় সবাই হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ওরা গুটি গুটি পায়ে হেঁটে কফি শপের বাহিরে চলে এলো। অন্যদিকে নাজমুল, হিমেল, সাহিল আর সাব্বিরের কর্মকাণ্ড দেখে একজনের মুখে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠল। আর এই হাসিটাই হয়তো ওদের কাল হয়ে দাঁড়াবে। এখন শুধু সময়ের অপেক্ষা। নাজমুল, হিমেল, সাহিল আর সাব্বিরের গাড়ি এসে থামলো ওদের বাসার সামনে। ওরা 4 জন গাড়ি থেকে নেমে গেলে ড্রাইভার গাড়ি নিয়ে পার্কিং এরিয়ায় চলে গেল পার্ক করার জন্য। সাহিল নাজমুলের দিকে তাকিয়ে বলল, সব কিছুই তো হলো, এখন চল আগে হামজার দাফনের কাজটা করে ফেলি। সাহিলের কথায় বাকি 3 জন হ্যাঁ সূচক মাথা নাড়ালো এবং নাজমুল বলল, চল। অতপর ওরা 4 জন ভেতরে চলে গেল। হামসার দাফন কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ঘড়িতে এখন সময় 6:34। কিছুক্ষণ পরে মাগরিবের আজান প্রচারিত হবে নিউ ইয়র্কের প্রতিটা মসজিদ থেকে। আজানের শব্দে মুখরিত হয়ে উঠবে পুরো নিউ ইয়র্ক শহরটা।
অন্যদিকে আবির আর তাপসির হন্যে হয়ে খুঁজে চলেছে রাশমিককে। গতকাল বিকাল থেকেই রাশমিকের কোনো খোঁজ খবর পাচ্ছে না ওরা। ফোনটাও বন্ধ, তাই দুশ্চিন্তার পরিমাণটা যেন আরো বেড়ে যাচ্ছে। নানা ধরনের উদ্ভট চিন্তা এসে জড়ো হচ্ছে ওদের মাথার ভিতরে। সারাদিন খোঁজাখুঁজির পরে মাত্র বাসায় এসে পৌঁছলো ওরা। আবির আর তাপসির বসার ভিতরে ঢুকে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। আবির কিছুটা কাত হয়ে সোফায় নিচের গা এলিয়ে দিয়ে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। আবিরের কর্মকাণ্ড দেখে তাপসির বলল, কি রে, শরীর খারাপ লাগছে নাকি? তাপসিরের কথা শুনে আবির কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিচু স্বরে বলল, একটা হিসেব কিছুতেই মিলাতে পারছি না কিসের হিসাব? ভাই হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল, আমাদেরকে পর্যন্ত কিছুই জানালো না। এছাড়াও ভাইয়ের কোনো বিবাদ হলো না তো? ভাইকে বলেছিলাম সাথে করে গাঁট নিয়ে যেতে, কিন্তু ভাই শোনেনি, এমনকি আমাদেরকেও নেয়নি সাথে। দুশ্চিন্তা করে কিছু হবে না আবির। আমার মনে হয় ভাই কোনো কাজে ব্যস্ত আছে, কাজ শেষ হলে চলে আসবে। এর আগে ভাই যখনই কোনো কাজে গেছে আমাদেরকে আগে জানিয়েছে, কিন্তু এইবার বলা নেই কোয়া নেই, হঠাৎ করে কোথায় চলে গেল কিছুই বুঝলাম না। আরে এবারের কাজটা হয়তো একটু বেশি গুরুত্বপূর্ণ, তাই আর আগে থেকে আমাদের কিছুই জানায়নি। আচ্ছা, ভাইয়ের কোনো বিপদ হয়নি তো? সবসময় নেগেটিভ ভাবা তোর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, তাই না? পজিটিভ কিছু আজকাল আর মাথায় আসে না নাকি? সত্য বলতে এই সিচুয়েশনে আমার মাথায় পজিটিভ কিছু আসছে না। পজিটিভ সব কিছু যেন কোথাও একটা বিলীন হয়ে গেছে। আবিরের কথা শেষ হওয়ার সাথে সাথে তাপসিরের ফোনটা বেজে উঠল। ও পকেট থেকে ফোনটা বের করে দেখে রাহুল কল করেছে। তাপসির ৭-৫ কোনো কিছু না ভেবে কলটা রিসিভ করে নিজের কানে ধরল। হ্যাঁ রাহুল, বল। ভাই, রাশমিক ভাইয়ের কোনো খোঁজ আমরা পাচ্ছি না। ভাইয়ের গাড়িরও কোনো হদিশ মিলছে না। হদিস মিলছে না বললেই হয়ে গেল? পুরো নিউ ইয়র্ক তন্ন করে খোঁজ, যেভাবে হোক ভাইকে খুঁজে বের কর, না হলে আমি কি করতে পারি? আশা করি তোর ধারণা আছে। ভাই, আমরা খোঁজ চালাচ্ছি, হয়তো খুব তাড়াতাড়ি কোনো না কোনো খবর ঠিক পেয়ে যাব। আমি হয়তো না নিশ্চয়তায় বিশ্বাস রাখি, আর আমার সেই নিশ্চিত খবরটাই চাই। কথাটা যেন মাথায় থাকে। ভাই, এখন তাহলে রাখছি। তাপসির রাহুলের কথার কোনো জবাব না দিয়ে কলটা কেটে দিল। তাপসিরের মুখে একটা বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আবির শোয়া থেকে উঠে তাপসিরের দিকে তাকিয়ে বলল, কি রে রাহুল, কি বললো? আর তোর মুখে বিরক্ত ছাপ কেন? তাপসির আবিরের প্রশ্নের প্রতি উত্তরে বলল, ভাইয়ের ফোন তো সেই গতকাল থেকেই বন্ধ, এখন আবার গাড়িও নাকি কোনো হদিস মিলছে না। হদিশ মিলছে না বললেই হয়ে গেল নাকি? আজব তো, একটা মানুষ কি হাওয়ায় উড়ে যাবে তাড়াতাড়ি? আমার মাথায় কিছু আসছে না, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আর দুশ্চিন্তা করিস না, ভাইয়ের কিছুই হয়নি, দেখবি কয়েকদিন পর ঠিকই চলে আসবে। রাত অনেক হয়েছে, যা খেয়ে নে। তুই খাবি না? আমার গলা দিয়ে এখন খাবার নামবে না। তোর গলা দিয়ে যদি খাবার না নামে, তাহলে তুই এটা কীভাবে ভেবে নিলি যে আমার গলা দিয়ে নামবে? না, না খেলে অসুস্থ হয়ে পড়বি। এই একই কথাটা তোর ক্ষেত্রে প্রযোজ্য। তাপসিরের কথা শেষ হবার সাথে সাথে ওর ফোনটা হালকা কেঁপে উঠল। তাপসির পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। তাপসির মেসেজটা ওপেন করে পড়া আরম্ভ করলো। মেসেজটা পড়ার সাথে সাথে তাপসিরের মুখে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠল, যা আবিরের চোখ এড়ালো না। আবির কিছুটা কৌতূহলী হয়ে তাপসিরকে প্রশ্ন করলো, কি হলো, হঠাৎ হাসছিস কেন? তাপসির নিজের ফোনটা আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পর বুঝতে পারবি। আবির তাপসিরের হাত থেকে ফোনটা নিয়ে মেসেজটা পড়তে শুরু করলো। পড়া শেষ হলে আবির হাসতে হাসতে ফোনটা তাপসিরের দিকে এগিয়ে দিল এবং বলল, মিলল না তো যা বলেছিলাম। তাপসির মুচকি হেসে বলল। অতঃপর ওরা দুজন বসা থেকে উঠে ডাইনিং টেবিলে চলে গেল খাবার খাওয়ার জন্য। ওরা ডাইনিং টেবিলে গিয়ে বসার সাথে সাথে একজন সেফ এসে ওদেরকে খাবার সার্ভ করে দিল। আবির আর তাপসির খাওয়া দাওয়া শেষ করে নিজেদের রুমে চলে গেল ঘুমানোর জন্য। বলাই বাহুল্য, আবির আর তাপসির একই রুমে থাকে।
ওরা দুজনেই বেশ ক্লান্ত থাকার কারণে বিছানায় গা এলিয়ে দেবার সাথে সাথে পা বাড়ালো ঘুমের দেশে। অন্যদিকে নাজমুল, হিমেল আর সাহিল ওদের বাসার ড্রয়িং রুমের সোফায় বসে বেশ হাসাহাসি করে গল্প করছে, কিন্তু সাব্বির মনমরা হয়ে ওদের থেকে কিছুটা দূরে মাথা নিচু করে বসে আছে, যেটা সাহিলের চোখ এড়ালো না। সাহিল নাজমুল আর হিমেলের পাশ থেকে উঠে সাব্বিরের পাশে গিয়ে বসলো। ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেয়ে সাব্বির মাথা নিচু করে দেখে সাহিল বসে আছে। সাহিলের দিকে এক নজর তাকিয়ে সাব্বির আবার নিজের মাথা নিচু করে ফেলল। সাহিল কিছুটা নিচু স্বরে সাব্বিরকে প্রশ্ন করল,